আবারও বাংলাদেশি বাঙ্গুদের ভারতীয় ভিসা নিয়ে কি বলেছে আপনাদের একটু শোনাই। একটু শোনেন আরকি। প্রিয় দর্শক, আমার কথা শোনা যাচ্ছে কিনা আপনারা জানাবেন। যারা দেখছেন এবং দেখবেন তারা আমাকে জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। আবারও ভারতীয় ভিসা সমাচার। কি ভিসা? ভারতীয় ভিসা। সারা জীবন এরা বলল দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। এখন যারা বলল দিল্লি না ঢাকা, এই যে মিছিল করলো এত দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, এখন তারা সরাসরি চলে গেছে সেই দিল্লির ভিসা নেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমার কথা শোনা যাচ্ছে কিনা আপনারা ইয়েস বা নো কমেন্ট করে জানাবেন প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ। একজন লিখেছেন এমডি শামীম কি শামীম, জি থ্যাংক ইউ ভেরি মাচ। যেটা বলতেছিলাম, আমাদের একটা গল্প শোনাই। আমাদের এলাকায় ফতোয়া দিত যারা, যে 40 শাক খাওয়া যাবে না। 40 শাক খাওয়া পর্যন্ত, ওই যে মৃত্যুর পরে যে 40 শাক করে, এই 40 শাক খাওয়ালে হারাম। এর চেয়ে বড় শিরক কবিরা গুনাহ আর নাই। অনেক মৌলবীরা বলতো, আর মৌলবীদের আত্মীয় স্বজনও বলতো, আমরা শুনতাম। তো আমাদের জামালপুর সরিষাবাড়িতে, জামালপুর এবং সরিষাবাড়িতে দেখবেন মিল্লি বা মেন্দা নামে একটা খাবার আছে, যা লোকাল যারা তাদের কাছে খুবই প্রিয় খাবার। ওটা আপনারা কেউ খেতে পারবেন কিনা জানি না। সে হলো চাউলের গুঁড়া দিয়ে, চাউলের পাউডার করে সে তার সাথে মাংস দিয়ে তৈরি করা হয়। অনেকটা ঢাকাতে যারা হালিম খান সেই রকম, কিন্তু আমরা যারা জামালপুর থাকি, সরিষাবাড়িতে থাকি, মেলান্দো থাকি, দেওয়ানগঞ্জ থাকি, ইসলামপুর থাকি বা নান্দেরনদ থাকি, জামালপুর জেলা এটা খুব প্রিয় খাবার। এদের টেস্ট আলাদা। মানে সারা পৃথিবীতে কিন্তু ওই যে শুনছেন না যে মানুষ মনের দুঃখেও বিয়ার খায়, মনের সুখেও বিয়ার খায়। তো আমরা জামালপুরের মানুষ মনের দুঃখ হইলেও, বিয়ার শাদী হইলেও মেন্দা খাই, মিল্লি খাই। মা বাবা মারা গেলেও, আত্মীয় স্বজন মারা গেলেও ওই মেন্দাই খাই। মানে ওই যে যেটা বললাম, তো এটা খাওয়া তো হারাম। তো মাশাল্লাহ একদিন গিয়ে দেখি যে আমি যার সাথে বসছি, আমার পাশেই যিনি বসছেন তিনি লামাজাহাবি লোক, আর কট্টর লামাজাহাবি। আমি বললাম, ভাইজান আপনার মৌলবী, আপনাদের লামাজাহাবি আমি এরম করে ঘ্যাত করে ওঠা যে কিছু ওয়াপ আছে, ওইগুলো তো বলে যে মিল্লি খাওয়া হারাম, যখন আপনি 40 খাবেন এটা হারাম হারাম। তো ভাই খাইতে পারছেন কেন? এটা তো হারাম। আপনি না ওই মঞ্চে থাকেন, আপনি না অতিথি থাকেন, খান কেন? ছোট ভাই বুঝো না, আমি কি বুঝবো? কয় মেন্দা দেখলে আর হুশ থাকে না, ফতার কথা মনে থাকে না। তখন আমি পোস্ট দিয়েছিলাম আমার ফেসবুকে যে ফাত্রা মৌলবীদের ফতোয়ার চাইতে সরিষাবাড়ির মেন্দা ভাত শক্তিশালী। আবার বলি, ফাত্রা লামা জাহাবি মৌলবীদের ফতোয়ার চাইতে আমাদের সরিষাবাড়ির জামালপুরের মেন্দা ভাত, মিল্লি ভাত অনেক শক্তিশালী। তেমনি এই যে আমার ভাবির পোলারা যে ঢাকা না দিল্লি, ঢাকা না দিল্লি স্লোগান দিল, চিৎকার করলো, চেঁচামেচি করলো। আমতারেক কত চিৎকার চেঁচামেচি করলো, রাশেদ কত চিকরা চিকরি করলো, বিভিন্নরা কত চিকরা চিকরি করলো, জামাত শিবির বিএনপি কত চিকরা চিকরি করলো, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। চামড়া নাই পীরেরা, চামড়া আলা পীরেরা কত চিল্লাচিল্লি করলো, দিল্লি না ঢাকা। আমেরিকা থেকে এক উবার চালক চিকরা চিকরি করলো, দিল্লি না ঢাকা। ফ্রান্স থেকে এক বাটপার চিল্লাচিল্লি করলো, ল্যাংটা সুলেমান, দিল্লি না ঢাকা। তো এখন দেখি সব ফাঁকা। আবার দেখি মৌলবীরা ফতোয়া দেয়। আবার দেখি টাকলা ফুয়াদ, তারপরে বালিশটার আর এক কি অরিজিনাল কেসকি বান্দির পোলা, অরিজিনাল কামের বেটির পোলা, শাহরিয়ার জামাতের ব্যারিস্টার, ভুয়া ব্যারিস্টার শাহরিয়ার, এরাও দেখি সারাদিন ভিসার বিরুদ্ধে বলে। তো তুমি যাও না কেন? তুমি গিয়ে ভারতীয় ভিসা সেন্টারের সামনে গিয়ে এগুলো বলো, দেখি তোমাদের কথা কেউ শুনে কিনা। এখন যায় না কেন ভারতীয় ভিসা সেন্টারের সামনে? দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। বলতেছে যাগর ইমান কম, তারাই ভারতের ভিসার জন্য যায়। তার দরকার মইরা যাবে, তা ভারতের ভিসার দরকার নেই। আবার বলে ভারতে জানাই তার জন্য কি মারা গেছে? তো তাই তো, যাও গিয়ে ওদের ঠেকাও যাতে তারা ভিসা না নেয়। আবার এক নয়া বাটপার আসছে, পুলিশ নাকি সেনাবাহিনী ছিল, জুলাই সন্ত্রাসের সময় তাকে আমরা দেখেছি অস্ত্র নিয়ে ঘুরতে। তার বয়ান আপনাদের শোনাই, সে কি বলেছে শুনেন একটু।
দেখেন কি বলে। বাংলাদেশে যারা উগ্র হিন্দুত্ববাদী যারা আছে তাদের প্রশিক্ষণ আসলে এতদিন অনলাইনেই হচ্ছিল, তাদেরকে হয়তো আবার ভারতে ডেকে নিয়ে তাদেরকে একদম ফিজিক্যালি প্রশিক্ষণ দেওয়া হতে পারে বাংলাদেশের অভ্যন্তরে ভাগোয়া লাভ ট্র্যাপ কিভাবে করতে হবে। বাংলাদেশের জন্য হার্মফুল হতে পারে, এটা বড় মাপের থ্রেট হতে পারে। আমি এই বিষয়টা আগেও আপনাকে বলেছি যে বিশেষ করে যারা 24 পরবর্তী সময়ে আওয়ামী লীগের যে চেলাপেলা গুলো ছিল ভারতে যাইতে চেলাপেলা। পারে নাই, তাদেরকে হয়তো যাওয়ার আর একটা সুযোগ করে দেওয়া হতে পারে। দ্বিতীয় কারণ হতে পারে বাংলাদেশে যারা উগ্র হিন্দুত্ববাদী যারা আছে তাদের প্রশিক্ষণ আসলে এতদিন অনলাইনেই হচ্ছিল, তাদেরকে হয়তো আবার ভারতে ডেকে নিয়ে তাদেরকে একদম ফিজিক্যালি প্রশিক্ষণ দেওয়া হতে পারে বাংলাদেশের অভ্যন্তরে ভাগোয়া লাভ ট্র্যাপ কিভাবে করতে হবে, বাংলাদেশের অভ্যন্তরে কিভাবে আপনার বিশৃঙ্খলা তৈরি করতে হবে। তৃতীয় যে কারণটা হতে পারে সেটা হলো আমরা যাদেরকে ফাইন্ড আউট করতেছি, আপনার চৈতালি রায় সহ যারা এই যে আন্দোলন সংগ্রাম করতেছে বাংলাদেশের অখণ্ডতার বিরুদ্ধে গিয়ে, বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে গিয়ে, এদেরকে আসলে ভারতের নিরাপদে একটা আশ্রয় দিয়ে হতে পারে যে তাদের কাছে তো দুইটা পাসপোর্ট থাকবে, এটা শিওর। তারা ভারতের পাসপোর্টে বাংলাদেশ থেকে ভারতে গিয়ে নিরাপদ আশ্রয়ে থাকবে, আর তাদের পরিবার বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চাপ প্রয়োগ করবে যে আমাদের এই লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না, এরা অপহৃত হয়েছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। বাংলাদেশ সরকারকে বিপদে ফেলানোর জন্য যথেষ্ট পথ খুলে দেওয়া হলো, যথেষ্ট কারণ তৈরি করা হলো এই ভারতের বর্ডারটা খুলে দিয়ে। আসলে তাদের সাথে আমাদের কোনো রকম কোনো সম্পর্ক নেই। এবং যারা যাবে ভারতে, আসলে যে যাবে তাদের জন্য মোটামুটি এতটুকু সতর্ক করে দিব, কি কাজে যাচ্ছেন সেটা আপনার ব্যাপার। তবে আপনাকে সতর্ক থাকতে হবে, পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি সরকার গঠন করেছে। আর বিজেপি সরকার যখন গঠন করেছে, কলকাতা কিন্তু আওয়ামী লীগের রাজধানী, কলকাতা কিন্তু এন্টি মুসলিমের রাজধানী। আপনি যাচ্ছেন যান, ভালো কথা, তবে আপনি ভালোভাবে ফিরে আসেন। আর আপনাদের দিকে আমাদের সর্বক্ষণিক নজর থাকবে ইনশাল্লাহ। এই এটা কিন্তু জুলাই সন্ত্রাসী। এই জুলাই জঙ্গিরে চিনলেন আপনারা? এরা চিনেন? এ বন্দুক নিয়ে ঘুরতে আমরা দেখেছি। পুরো পেয়ারা পাকিস্তানি। কি বললো যে কলকাতা হইলো আওয়ামী লীগের রাজধানী। কলকাতা যদি আওয়ামী লীগের রাজধানী হয় তাহলে পাকিস্তান এদের কি? পাকিস্তান তো এদের দেশ। কলকাতা আওয়ামী লীগের রাজধানী, এটা পুরনো গল্প। কলকাতা আওয়ামী লীগের রাজধানী, মুক্তিযোদ্ধারা ভারতের দালাল, ভারতের এজেন্ট, রয়ের এজেন্ট, এগুলো পুরনো কথা ভাই। এগুলো বলে এই এই জামাতির এই পেয়ারা পাকিস্তানি ফাত্রারা এগুলো ঠিকই রাখতে পারবে না। আর আমাদের বলবে নাস্তিক, এগুলো বলে গালি দিবে। আর আওয়ামী লীগদের বলবে ভারতের দালাল। মানে যারা যে অজুহাতে ঠেকানো যায়, উদ্দেশ্য হলো এদের আব্বা পেয়ারা পাকিস্তানের সবকিছু সার্ভ করালে এদের কাজ। তা আমরা তো এদের চিনি, বাংলাদেশের জনগণ এদের চিনে গেছে। এখন দেখেন এদের মুরতে কিন্তু আর কুলাইতেছে না। আবার কি অভিযোগ করলো যে হিন্দুরা নাকি পালিয়ে যাবে, এদের পাসপোর্ট দুইটা থাকে। কত বড় কবে একটা মানুষের দুইটা পাসপোর্ট কিভাবে হবে? দুইটা পাসপোর্ট সে যাইতে পারবে? দুইটা পাসপোর্ট কিভাবে হবে? আপনার যদি বাংলাদেশে ভারতীয় দুইটা পাসপোর্ট থাকে, আপনি তো আটকে যাবেন। বললেই হয়ে যায়। ওই যুগ এখনো আছে। ওই যুগ এখনো আছে। আপনার একটা টিকিট কেটে দেখেন না, দেখি রেলের টিকিট কেটে দেখেন। মানে যত রকম অজুহাত। তার মানে কি হিন্দুদেরকে বুঝাইলো যে এরা চলে যাবে, ট্রেনিং নেবে। হিন্দুরা হিন্দুরা যদি ট্রেনিং নিত, ট্রেনিং নিতে হবে না। হিন্দুরা যদি বিদ্রোহ করার মতো সাহস তাদের থাকতো, তাহলে তাদেরকে বের করে দিতে পারতো। তারা তো এখনই বাংলাদেশ দখলে নিত। তাদের ট্রেনিং লাগবে? 1 কোটি মানুষ কি কম? আর ভারতের হিন্দুরা যদি সত্যি সত্যি, আর আবার বলে, একজন আবার লিখেছে বাংলাদেশ ভারত যুদ্ধ লাগলে 90% হিন্দু ভারতের পক্ষ নেবে। আরে ভাই, 100% হিন্দু ভারতের পক্ষে নেবে, তোমার সমস্যা কি? তুমি বাংলাদেশ থেকে ইরানের পক্ষ নিতে পারো, তুমি বাংলাদেশ থেকে পাকিস্তানের পক্ষ নিতে পারো, তুমি বাংলাদেশ থেকে এই দেশ ওই দেশের পক্ষ নিতে পারো। তো তারা নিলে সমস্যাটা কি? তোমাদের সমস্যা কি? তোমরা তুরস্কের পক্ষ নিতে পারো বাংলাদেশ থেকে, তো তারা ভারতের পক্ষ নিলে সমস্যাটা কোথায়? কি সমস্যা? আসলে হিন্দুর উপরে তাদের রাগ, এরা মুক্তিযুদ্ধের পক্ষে। এদের যতই কৃষ্ণ নন্দীকে নমিনেশন দেওয়া হোক, এরা এই সমস্ত বাটপাট্টা ওদের ভোট দিবে না, এটা তারা জানে। এই যে নতুন নতুন গবেষক বেরোইছে যে এইখানে ভিসা দিচ্ছে হিন্দুদের নিয়ে যাওয়ার জন্য। হিন্দুদের নিতে ভারতের কি? ভারত যদি হিন্দুদের নিত তাহলে তো আগেই নিয়ে নিত। তার জন্য পশ্চিমবঙ্গের সরকার ক্ষমতা আসতে হবে। ত্রিপুরাতেও তো বিজেপি সরকার ছিল, তো ওখান থেকে নিতে পারতো না? মানে ভৌগোলিক জ্ঞান আমাদের শিখাইতে আসছে। এরা জামাতিরা, পেয়ারা পাকিস্তানিরা মনের মাধ্যমে মিশিয়ে যা ইচ্ছা তাই বলে। ত্রিপুরা হয়তো সরকার বিপ্লব সরকার ক্ষমতা ছিল, তখন নিতে পারতো না? আর ভারত যখন এদের নিয়ে যাবে, আপনি ঠেকাতে পারবেন?
ভারত যেদিন হিন্দুদের নিয়ে যাবে ঠেকাবেন কিভাবে? বর্ডার খুলে দিতে আপনার আব্বারা বাধ্য করবে, জাতিসংঘ আপনাকে বর্ডার খুলে দিতে বাধ্য করবে। তারা হিন্দুরা তো যাবে, হিন্দুরা কেন থাকবে এই দেশে? আপনারা রাখতে চান না, হিন্দুরা কোন দুঃখে থাকবে? দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকবে আপনার কাছে সারাদিন মালানে বাচ্চা গালি শুনবে? হিন্দুরা কোন দুঃখে থাকবে? আপনি গালিও দিবেন আবার বলবেন থাকো, ঠিক আছে? জামাইরে দাওয়াতও দিবেন আবার বলবেন যে জামাইয়ের জন্য ভাত পারবেন না দুপুরের, সে তো তখন হোটেলে গিয়ে খাবে। এটা স্বাভাবিক। এই ধরনের ফাতরা এবার দেখি এরকম ফাতরামি করবেই। কয়দিন আগে কি বললো, ভারত ব্যবসা ছাড়া চলতে পারবে না তাই ভিসা দেয়, ভারত নাহলে টিকতে পারবে না তাই ভিসা দেয়। তো তোমরা যাও না, এরা ঠেকাও, তোমরা ভারতীয় ভিসা সেন্টারে গিয়ে গিয়ে ঠেকাও, এই কত মুরত। এবার আপনাদের দেখায় ভিসা সেন্টারে ভিড় কেমন। এই কয়েকদিন কিরকম ভিড় জানেন? রেকর্ড সংখ্যক ভিড়। মানে যা এ পর্যন্ত যত, এমন যারা দাঁড়িয়েছে তারাই কিন্তু অর্ধেক আবার ওই ইন্ডিয়া বয়কট স্লোগান দিত নিজেরাও, তারা নিজেরাও। এই যে দেখেন ভারতীয় ভিসা সেন্টার, এটা হলো ভিতরের সিন। দেখেন তো, এরা কি সব হিন্দু? হিন্দুদের বলতে দেখেন তো, এদের চেহারা দেখি হিন্দু মনে হয়? দেখেন তোরা কারা হিন্দু মনে হয়? এগুলি কি চেহারাতে হিন্দু মনে হয়? কিছু রাজনৈতিক নেতা সহ কিছু সুশীল ব্যক্তিত্ব ঢাকা না দিল্লি স্লোগান সহ মানে ভারত বিদ্বেষী ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ঢাকা যমুনা ফিউচার পার্কে দেখেন লাইন, এগুলো যমুনা ফিচার পার্কের লাইন। এটা হলো রাজশাহীর, এই যে দেখেন, এটা হলো রাজশাহীর। এখন যে আগে তো দেখালাম ঢাকা, এটা রাজশাহীর ভিসা সেন্টার। দেখেন তো লাইনটা কত বড়। এটা হলো রাজশাহীর। তো এখন আমার ভাবির পোলারা সেখানে যাক, আমার ভাবির পোলারা সেখানে গিয়ে বলুক তোমরা ভিসা নিও না। আর এই জঙ্গিটা, এই যে জঙ্গিটাকে দেখালাম, আপনার চিনে রাখেন রে, এই জঙ্গি দেখেন। নেওয়ার সুযোগ হলো। প্রিয় বাংলাদেশ, আসসালামু আলাইকুম। জঙ্গিটা কি বলে শুনেন। গতকালকে থেকে যমুনা ফিউচার পার্কের সামনে ভারতীয় টুরিস্ট ভিসা ওপেন করার ব্যাপারটা নিয়ে যারা উচ্ছ্বাস প্রকাশ করতেছিলেন তাদের ব্যাপারে একটু খোঁজ খবর নেওয়ার সুযোগ হলো। আলাপ শুনে, এর আলাপটা শুনে, পশ্চিমবঙ্গের নদিয়া জেলার অনেকের সাথে কথা বলেছি, কলিকাতার অনেকের সাথেই কথা বলেছি। এই জঙ্গির সাথে, কথাটা শুনে এই জঙ্গির সাথে কলকাতার কারা কথা বলে? তারা কারা? এ তো জঙ্গি। এই জঙ্গির সাথে ভারতের কারা কারা কথা বলে দেখেন তো। প্রচন্ড রকম অবাক হয়েছি। আমরা যতটুকু ধারণা করতেছিলাম যে আসলে ষড়যন্ত্রটা কোথায়, আপনারা জানলে অবাক হবেন যে আমরা যতটুকু ভাবতেছি তার থেকে ষড়যন্ত্রটা অনেক গভীরে। গত 2 বছর ধরে যখন চিকিৎসা সেবা বন্ধ ছিল, কেউ কিন্তু বাংলাদেশে ভারতে চিকিৎসা করতে পারে নাই বলে মারা যায় নাই। এখন যারা এই উচ্ছ্বাস প্রকাশ করতেছে এবং যুক্তি শুনছেন তো, যেহেতু চিকিৎসার ব্যাপারে মারা যায় নাই, না করে তো মারা যায় নাই, যুক্তি শুনছে, তাহলে চাকরি বাকরি নাই সেজন্য তো কেউ না খায় মারা যায় নাই। কালকে যদি করোনার কালীন তো কেউ চাকরি বাকরি করে নাই, না খায় মারা গেছে, তাহলে এখন সবকিছু বন্ধ করে দেওয়া উচিত, তাই না? জঙ্গির যুক্তি শুনেন। বিষয়ে যেতে চাচ্ছে,
তাদের ব্যাপারে খোঁজ খবর নিয়ে যেটা জানতে পারলাম, এনাদের অনেকের পরিবার 71-এর পর থেকেই কলকাতায় এবং ভারতে বসবাস করতেছেন। এবং খুবই ভয়াবহ ব্যাপার হলো এদের প্রায় 1 কোটি, বিশেষ করে পশ্চিম বাংলাতেই, কলকাতাতেই প্রায় 1 কোটি জনগণকে তাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে এবং তাদেরকে সন্দেহ করা হচ্ছে এরা বাংলাদেশ থেকেই বিরাট গিয়েছে। চিন্তা ভারতে কি করছে গত না 2 বিরাট বছর চিন্তা। ধরে খুবই সুনিপুণ ভাবে বাংলাদেশে পাসপোর্ট তৈরি করা হয়েছে তাদের নামে, এবং সেই পাসপোর্ট গুলো এখন ব্যবহার করা হবে তাদের পরিবারকে দেশে ফিরিয়ে আনার জন্য। যেহেতু পুশিনের ব্যাপারে বিজিবি এবং সাধারণ মানুষ যারা সীমান্তে ছিল তারা খুবই স্ট্রং ভাবে প্রতিহত করেছে, প্রতিরোধ গড়ে তুলেছে। সেখানে যেহেতু সম্ভব হয় নাই, এখন যেটা করবে সেটা হলো একদম বৈধভাবে তাদেরকে বাংলাদেশে প্রবেশ করানোর জন্য চেষ্টা করবে এবং তাদের কাছে পাসপোর্ট থাকবে। এখানে সব থেকে ঝুঁকির ব্যাপার হলো যে যারা বাংলাদেশে আসবে তারা অনেকেই ওখান থেকে প্রশিক্ষিত হয়ে ফিরবে এবং সেটার পরিমাণ কিন্তু একেবারে কম না। এখন আমাদের আসলে যে বিষয়ে করণীয়, আমরা তো আসলে শুধু পুলিশকে অথবা বিজিবিকে দায়িত্ব দিয়ে আসলে আমরা পারবো না। এটা অনেক বড় একটা জনবল, অনেক বড় একটা পুশিন। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, আপনারা এখন থেকেই খেয়াল রাখবেন আপনার পাশের বাড়িতে আত্মীয় স্বজনের নাম করে কে কতদিন এসে থাকতেছে, এবং যদি সন্দেহজনক গতিবিধি আপনারা দেখতে পারেন সাথে সাথে সেটা পুলিশকে জানাবেন। আর আরেকটা ব্যাপার হলো, রাষ্ট্রকে এই ব্যাপারে অবশ্যই সতর্কতামূলক অবস্থান নিতে হবে, যেন কোনোভাবেই একটা নির্দিষ্ট পরিমাণের বাইরে কেউ ভারত ভ্রমণ করতে না পারে, তাদের সাথে ব্যবসায়িক লেনদেন করতে না পারে, এবং তাদের সাথে যেন খুব বেশি স্ট্রংলি যোগাযোগ রক্ষা করতে না পারে। দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য এখানে সরকারকে বড় একটা ভূমিকা রাখতে হবে। আরো অনেক কিছু বলার ছিল যেগুলো আসলে সোশ্যাল মিডিয়াতে বলা কোনোভাবেই সম্ভব না। তবে যারা ইনবক্সে জানতে চান হ্যাঁ, কে কোন জেলা থেকে আছেন আমাকে জানান, আমি মানে আপনাদেরকে ইনবক্সে বুদ্ধি দিব যে সংখ্যালঘুদের সাথে কি কি আচরণ করতে হবে, এগুলো জামাতেরা বুদ্ধি দিবে। মানে এর যুক্তি বুদ্ধিগুলো শুনলেন তো, তার আগের ভিডিও শুনলাম, এটাও শুনলেন, দেখলেন তো, সব বিরোধী কিন্তু সব ট্রেনিং নিতে যাইতেছে। এই দাঁড়িয়ালা জুব্বালা, তারপর ওই যে ওই দিন জামাতের বউ আর জামাতের জামাই ভিসা ছিল, এরাও বোধহয় ট্রেনিং নিতে যাইতেছে ভারতের হয়ে বাংলাদেশ যুদ্ধ করবে। একজন লিখেছেন দিল্লি না ঢাকা, একজন লিখেছেন স্যার আপ भारत का एम्बेसडर दीपक बोहरा बोरा उनको आप जानते? जी 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 जानता हूँ उसको मैं जानता हूँ। জি ঠিকই বলেছেন সুপ্রিয় দর্শক। বাঙ্গু পেয়ারা কুত্তার চুপ, কারণ কক্সবাজার মিয়ানমার সীমান্তে বিমান হামলা হয়। এখন চুপ, এখন আর ভাবির পোলারা বিজিবির সাথে এখানে পাহারা দিতে যায় না, কারণ জানে সেরা ভাঙ্গা মাইর খাবে। হ্যাঁ ঠিকই বলেছেন। হ্যাঁ, হিন্দুদের অনেক জামায়াত রয়েছে, এত জামায়াত আর ভালো লাগতেছে না, যাই তারা ঠিকই, কারণ এরকম জামায়াতর ঘরে যে দেশে আর থাকা যায় না। তবে ভারত যদি এরকম মুসলমানদের জামায়াতর করতো তাহলে বুঝতেন, তাহলে মুসলমানদের অবস্থা কি হইতো। একজন লিখেছেন আমরা যারা 50% স্বাধীনতার পক্ষে আছি তাদের দেশটা ভাগ করে দিন, জঙ্গিদের নিয়ে একসাথে। না না না, আমরা পুরো দেশটাই আমাদের, জঙ্গিদের নয়, আমরাই থাকবো। তাদের আমরা এবার ক্ষমতায় আসার পরে দেখা যাবে এই বাঙ্গুদের কি করতে হয় কি না করতে হয়, এদের